এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7। জেলা সম্পাদক বলেছে আমাদের সাব ডিভিশন এলাকা রেশমবাগান থেকে একেবারে চম্পকনগর পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা সেখানে জলমগ্ন। কালকে রাত্রের থেকেই রেশমবাগানে জল, বাড়ি ঘরের সেখানে জল ঢুকে গেছে। কোনো সরকারি তরফ থেকে কোনো রকম কোনো সাহায্য নেই, কিছু নেই। এখানে প্রায় এই যে 9 নম্বর ওয়ার্ড, মিউনিসিপ্যালিটির 9 নম্বর ওয়ার্ড, এখানে কাউন্সিলর আছে, এখানে বিজেপির নেতারা আছেন, কাউকে ফোন করে সেখানে পায় না মানুষ। রাত্রেবেলা আমাদের ছেলেরা সেখানে মানুষকে, একজন মানুষ মারা গেছে এই জলের অবস্থায় রেশমবাগানে। ফায়ার সার্ভিসকে ফোন করে এই বডিকে সেখানে বাড়ির থেকে সেখানে উদ্ধার করে নিয়ে এসে সরকারে এসেছে। এই হলো অবস্থা এখানে। আজকে সকালে একই অবস্থা, কাউকে সেখানে দেখা নেই, ঘুরে যাচ্ছে। কোনো রকম কোনো সাহায্য, শিরা গুড় দেওয়া তো দূরের কথা, কিছুই নাই। প্রশাসনগতভাবে কোনো সাহায্য নেই। বল্লাখাল জলমগ্ন অবস্থা, এখানে পালপাড়া নদীর পাড়ে একেবারে। এখানে মানুষকে উদ্ধার করার জন্য সেখানে নৌকা পাওয়া যায় না। অনেক ইয়ে করে শেষে এসডিএমকে বলে সেখানে এই মানুষকে প্রায় 45টা পরিবার তাদেরকে উদ্ধার করে এনে চন্দ্রপুরে সেখানে বাজারের এখানে সেখানে ক্যাম্পে সেখানে রাখা হয়েছে। তেমনি এই যে বল্লাখাল থেকে একবারে ওরডাগরতলা পর্যন্ত এখানে গলা জল, সমস্ত পুরোটা রাস্তার মধ্যে। এই দুই সাইডে প্রতিটা বাড়িতে সেখানে জল, কাউকে সেখানে প্রশাসনের দিক থেকে কাউকে সেখানে পাওয়া যায়নি। ওরডাগরতলা একই অবস্থা। ওরডাগরতলা ব্লকের পেছনে যে পাড়াটা, পালপাড়া, এটা একটা পালপাড়া, ব্লকের পেছনে, একেবারে ঠিক ব্লকের পেছনে। ব্লকের তরফ থেকে কোনো রকম কোনো উদ্যোগ সেখানে নেই। এই মানুষগুলো যে উদ্ধার করে নিয়ে আসা, কোনো উদ্যোগ নেই। এখানে প্রায় 45টা পরিবার আক্রান্ত। 10টা পরিবার সেখানে ওরডাগরতলা হাই স্কুলে সেখানে শিবিরে এসছে। তেমনি আপনার ইয়েতে যান বিদ্যানগর, দলুরা, একই অবস্থা। এখানে এই বিজেপির নেতারা অবৈজ্ঞানিকভাবে সেখানে মাটি টাটি ভরে দিকে দুনো সাইডে যে ড্রেন আজকে নেই, মাটি ভরাট করে এই ড্রেনগুলিকে ভরাট করে দিয়েছে। এই জল সেখানে নিষ্কাশনের ব্যবস্থা হচ্ছে না। প্রশাসন বা স্থানীয় এমএলএ কোনো উদ্যোগ সেখানে নেই। আপনি ইয়েতে যান, চম্পকনগর পর্যন্ত যান, দেখবেন এই যে হাইওয়ে হচ্ছে, এই হাইওয়ে দুই সাইড উঁচা করে দিয়েছে প্রায় 4 ফুট, যার ফলে পাশের যে 2টা সাইড আছে গ্রাম, এই গ্রামের জল সেখানে নামার কোনো ব্যবস্থা নেই। মন্ত্রী এখানে কি করছেন জানি না, কোনো উদ্যোগ সেখানে নেই যে জল নামার জন্য যে জল নিকাশনের যে ব্যবস্থা করবে, এই উদ্যোগটা সেখানে তাদের নেই। প্রশাসনগতভাবে কোনো রকম কোনো সাহায্য মানুষ সেখানে পাচ্ছে না। আমাদের তরফ থেকে সেখানে কিছু কিছু চিরা গুড় দেওয়ার ব্যবস্থা সেখানে করা হয়েছে কোনো কোনো জায়গায়। আর এই ত্রাণ দেওয়ার ক্ষেত্রেও দেখা গেছে দলবাজি সেখানে বিদ্যানগরে। আপনার আমাদের একটা কলোনি আছে এখানে, আমাদের আমলে বসিয়েছিল নদীর পাড়ে। এই কলোনির মধ্যে ত্রাণ দিতে গিয়ে দেখা গেল পঞ্চায়েতের থেকে সেখানে ত্রাণ দিতে গেছে বিদ্যানগর থেকে, বিদ্যানগর পঞ্চায়েত, সে ত্রাণ দেওয়ার ক্ষেত্রেও সেখানে দলবাজি করেছে। এখানে সিপিএমের পরিবার যারা, তাদেরকে সেখানে চিরাগুড় দেয়নি। এরপর বাধ্যই আমাদের পার্টিগতভাবে আমরা সেখানে সেই পরিবারগুলোকে যারা যারা পাইনি তাদেরকে আমরা সেখানে দেওয়ার ব্যবস্থা করেছি। এই হলো পরিস্থিতি আমাদের মহকুমা এলাকার মধ্যে। গত 2 দিন ধরে সারা রাজ্যেই অতি গভীর নিম্নচাপের কারণে নিরবচ্ছিন্ন বৃষ্টিপাত হয়ে চলেছে, যার ফলশ্রুতিতে বন্যা, এবং এটা হওয়ার আরও কারণ রয়েছে। তো যাই হোক, সবটাই আমরা এখানে আপনাদের সামনে বলবো। তো আমাদের জেলা পশ্চিম ত্রিপুরা জেলার 4টি মহকুমা আমাদের পার্টিগত: জিরানিয়া মহকুমা, সদর মহকুমা এবং মোহনপুর মহকুমা, ডুকলি মহকুমা। তার মধ্যে 3টি মহকুমা, সদর, জিরানিয়া, ডুকলি, খুব ভীষণভাবে এফেক্টেড এই বন্যায়। তো আমার সঙ্গে সদর মহকুমার সম্পাদক আছেন অমল চক্রবর্তী, তিনি প্রথম বলবেন এই মহকুমার চিত্রটা। তারপরে জিরানিয়া মহকুমার সুভাষ দে আছেন সম্পাদক, তিনি বলবেন। সমর চক্রবর্তী ডুকলি মহকুমার সম্পাদক আসতে একটু দেরি হচ্ছে, কারণ জলের জন্য আসতে পারছেন না, ফোন করেছেন।
তিনি এলে তিনি তার মহকুমার বিষয়ে একটু বলবেন, না হলে আমি বলে দেব। তারপরে ডিএম সাহেবের সঙ্গে কথা হয়েছে, আজকে সিপিআইএম আছে। আমাদের নেতৃবৃন্দ এখন বললেন 3টি সাব ডিভিশনের অবস্থা। তো তার ভিত্তিতে আমরা আজকে জেলা শাসকের কাছে মেমোরেন্ডাম জমা দিয়েছি। আমি জেলা শাসকের সঙ্গে কথা বলেছি। জেলা শাসক প্রাকৃতিক দুর্যোগের কারণে খুবই ব্যস্ত আছেন বিভিন্ন ব্যবস্থাপনা গ্রহণের কারণে। তো স্বাভাবিকভাবেই তিনি বলেছেন যে ফোন করেছেন তিনি। পরে ফোন করার পরে আমি তার কাছে মেমোরেন্ডাম পাঠিয়েছি। মেমোরেন্ডাম প্রাপ্তি স্বীকার করেছেন এবং তিনি যথোপযুক্ত অ্যাকশান নেবেন তিনি রেসপন্স করেছেন। এই হচ্ছে বিষয়। তো আমাদের বক্তব্য হচ্ছে সিপিআইএম জনগণের পাশে আছে। সিপিআইএমকে জনগণের পাশ থেকে হটানো যাবে না। এই যে দুদিনের বন্যার সময় আমাদের কমরেডরা যখন দায়িত্ব নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তখন নানা জায়গার মধ্যে বাধা দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, এখানে কি আসা যাবে না, ওরাও করবে না, আমাদেরও যেতে দেবে না। এই হচ্ছে ওদের অবস্থা। অথচ বামফ্রন্ট আমলে তারা প্যারালাল। আমরা যখন মানুষের পাশে দাঁড়াত, আমরা সবসময় আমাদের সরকার থাক কি না থাক, আপদে বিপদে মানুষের পাশে সিপিআইএম আছে, জনগণ এটা জানে। কিন্তু বামফ্রন্ট সরকারের সময় আমরা লক্ষ্য করতাম মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা কুম্ভীরাস্ত্র বিসর্জন করত। সিপিআইএমের পাশাপাশি তারা কিছু ত্রাণ নিয়ে গিয়ে বিলি করত। কোনোদিন তাদেরকে আমরা বাধা দিইনি। ত্রাণ দেবে, যার ইচ্ছে সে দেবে। কিন্তু এখন সিপিআইএম মানুষের পাশে গেলে মানুষের সমর্থন সিপিআইএমের দিকে না চলে যায়, এই আতঙ্কে তারা আতঙ্কিত। এই হচ্ছে বিষয়। কিন্তু তারপরেও আমাদের দমানো যাবে না, আমরা আছি মানুষের পাশে আপদে বিপদে। এই যে বন্যা ত্রাণের ব্যাপারটা, বন্যায় বিপদ, নিশ্চয়ই মানুষের পাশে আছি বলেই তো আমরা আজকে জেলা শাসক বরাবর আমরা আমাদের আবেদন জানিয়েছি এবং আপনাদেরকে আমরা আহ্বান করেছি আমাদের কথা বলার জন্য। আমাদের বক্তব্য হচ্ছে যে ফ্লাড এফেক্টেড যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলির মধ্যে এমজিএন রেগা এবং 2AP দুটো, যেখানে পুরসভা কাভার করে, পুর নিগম কাভার করে, সেখানে হবে 2AP, আর যেখানে পঞ্চায়েত সেখানে এমজিএন রেগা। অন্তত 15 দিনের কাজ জরুরি ভিত্তিতে যারা এফেক্টেড তাদের দিতে হবে। কেন দিতে হবে? কারণ তারা নানাভাবে কাজে যেতে পারছে না, কয়েকদিন এখনও পারছে না। তারা যাতে এই অর্থটা পেলে কাজটা করতে পারে, তাদের বাড়িটাকে যাতে তারা মেরামত করতে পারে, আপাতত থাকার মতো। বাড়িতেও থাকতে পারছে না, ক্যাম্পে আছে, নানাভাবে আত্মীয় স্বজনের বাড়িতে আছে। এই দাবিটা আমরা রেখেছি। আমরা বলেছি ফ্লাড এফেক্টেড পিপুল যারা, তাদেরকে অবিলম্বে মানে বিনামূল্যে রেশন দিতে হবে। রেশন থেকে প্রয়োজনীয় সামগ্রী তাদের দিতে হবে, পরিবার শুদ্ধ সবাই যাতে খেয়ে পরে বাঁচতে পারে এই কয়েকদিন। এটা আমরা দাবি করেছি। আমরা 3 নম্বর দাবি করেছি যে যথোপযুক্ত অর্থনৈতিক যে সাহায্য, ফাইন্যান্সিয়াল যে অ্যাসিস্ট্যান্স, সেটা ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে ফান্ড থেকে এফেক্টেড পিপুল যারা তাদের দিতে হবে। আমাদের নেক্সট ডিমান্ড হচ্ছে দুধ, বেবি ফুড এবং পর্যাপ্ত ড্রিঙ্কিং ওয়াটার সবার জন্য। বাচ্চাদের জন্য তো বললামই, বেবি ফুড এবং মিল্ক সেটা দিতে হবে এবং দিতে হবে দ্রুত উপযুক্ত পরিমাণ। সামান্য দিচ্ছেন, দরকার 100% দিচ্ছে 40%, তাও যাচ্ছে না বিভিন্ন জায়গায়। এই দাবি আমাদের আছে। নেক্সট আমরা বলেছি মেডিকেল ক্যাম্পস সেট আপ করতে হবে। বিভিন্ন ক্যাম্প হয়েছে, যারা ক্যাম্পে এখনো যায়নি সেখানে প্রয়োজনে নৌকা করে গিয়ে বাড়ি ঘরে ওষুধ দিতে হবে, যেটা দরকার। অসুস্থ হচ্ছে মানুষ, গরিব মানুষ, হ্যাঁ, দিনান্তে পান্তাফুর এইরকম মানুষ, তাদের জন্য তাদের ওষুধ কিনে কেনার ক্ষমতা বা রুজি রোজগার তখন নেই। তারা তো ডেইলি ওয়ার্কার্স, ডেইলি লেবারার্স। কাজে তাদের পাশে যেন স্বাস্থ্য দপ্তর হোক, জেলা প্রশাসন হোক, যেভাবেই হোক, মহকুমা প্রশাসনের মারফত অবিলম্বে মেডিকেল ক্যাম্প করে তাদেরকে বা দেওয়া, মানে ঔষধপত্র বা পথ্য ইত্যাদি দেওয়া। সঙ্গে আমরা বলেছি যে ডিডিটি বা এই ধরনের যে যাতে সংক্রমণ হতে না পারে, জল নেমে গেলে সঙ্গে সঙ্গে স্প্রে করা। আমাদের মনে আছে আমরা করেছি, করে না প্রশাসনিকগুলো, বর্তমান সরকার। মুখে বড় বড় বাত, কাজে কিছুই হচ্ছে না, বড় বড় কথা মুখে বলবে। সাইনবোর্ড সর্বস্ব গভর্নমেন্ট। কোথায় গভর্নমেন্ট?
যাচ্ছে জেলা প্রশাসন থেকে, মহকুমা প্রশাসন থেকে, কিন্তু প্রয়োজনের তুলনায় নগণ্য। এই হচ্ছে বিষয়। মানে ম্যান পাওয়ার কম, ফান্ডের অবস্থা শোচনীয়। হ্যাঁ, তো এই জায়গার মধ্যে তারপরে সবচেয়ে বড় কথা, আন্তরিকতা নেই, শুধু রাজনীতি, শুধু রাজনীতি। এই রাজনীতি মানুষ মরে যাক, ওদের পলিটিক্স, পলিটিক্যাল ফায়দা কি করে লুটবে, এটা হচ্ছে ওদেরকে মানুষকে নিয়ে এরকম গিনিপিগের মতো খেলছে এই সরকার এবং এই দল। এটা আমাদের প্রচণ্ড আপত্তি। এই প্রসঙ্গে আমি এটা বললাম। তারপরে 6 নম্বরে যে আমাদের দাবিটা হচ্ছে সমস্ত ভেঙে যাওয়া রাস্তার ড্রেন রিপেয়ার করতে হবে দ্রুত। আর এখন যে কাজকর্মের নমুনা, রাস্তা করতে গেলে 6 ইঞ্চি ঢালাই, সেখানে 2.5 ইঞ্চি ঢালাই দিয়ে, তাও না 3.5-4 ইঞ্চি ঢালাইয়ের পয়সা মেরে দিচ্ছে। কাজ করতে যাচ্ছে কন্ট্রাক্টর, সেই কন্ট্রাক্টরকে বলছে প্রথমেই 30% দিতে হবে স্যালারি মণ্ডলের লোকেদের, যার জন্য বৃষ্টিতে রাস্তাঘাট সব ভেঙে গেছে। আরে এগুলো সিপিআইএম আমরা বলছি, কিন্তু আমরা চাই এই রাজ্যের গণতান্ত্রিক জনগণ যারা মানুষের জন্য ভাবেন, চিন্তা করেন, বিশেষ করে আপনারা মিডিয়া পার্সনস, ফ্রেন্ডস, আপনারা এগুলো হাইলাইট করুন। সবাই জানে দুর্নীতি, পুকুর চুরি হচ্ছে, এখানে রাস্তা ভেঙে যাচ্ছে, ড্রেন ভেঙে যাচ্ছে, এসব কারণে নো কোয়ালিটি এত যে ওয়ার্ক হচ্ছে। তার মধ্যে তো বন্যা সর্বনাশ হচ্ছে এরিয়াগুলির মধ্যে। আমি তো আমাদের জেলার অন্য এলাকাগুলি বলিনি, আপাতত যেটা এখানে এসছে আমাদের আজকে দুপুরের মধ্যে আমরা যা সংগ্রহ করতে পেরেছি, তার ভিত্তিতে ডিএম এর কাছে আনতে গেছে, তাকে সেখান থেকে বিজেপির লোকেরা মানে তাড়িয়ে দিয়েছে, দেওয়া হবে না। তাহলে এই যে পলিটিক্যাল ডিসক্রিমিনেশন, এটা বন্ধ হওয়া উচিত। জেলা প্রশাসন বরাবর আমরা এটা বলেছি যে রাজনৈতিক যে ভেদাভেদ, ত্রাণ নিয়ে নৌকা যাচ্ছে, সিপিআইএম এর পরিবার তার দরজাতে গেলই না, পাশের থেকে তাদের লোক এরকম মনে করে তারা তুলে আনছে, আর বিপন্ন পরিবার সেখান থেকে তাদেরকে আনাই হচ্ছে না। এই হচ্ছে অবস্থা। তো এর পাশাপাশি যে বিষয়টা হচ্ছে, আমরা বলছি যেখানে দরকার সেখানে ক্যাশ টাকা দিতে হবে, তারা যাতে এক্ষুনি খাদ্য কিনে মানে খেতে পারে। তারপরে এই বাঁধের কথা অমল বলেছে, সে আলোচনায় আমি যাচ্ছি না, অমল চক্রবর্তী বলেছেন সেটা, আমি সেটা, কিন্তু কথা হচ্ছে কি একটা মুহূর্ত এই সময় এই কাজ শুরু করেছে। বড় বড় বহুতল তৈরি করছে নদীর পার, আর জায়গা পায়নি ওরা, বহুতলের পারমিশন দিয়েছে, বহুতল তৈরি হচ্ছে নদীর পাড়ের মধ্যে, রিভার বেডের মধ্যে। আর নদীর যে নাব্যতা কমে গেছে, পলি জমতে জমতে হাওড়া নদীর নাব্যতা বলতে নাই, তো বন্যা তো হবেই। মান্ধাতা আমলের বাঁধ মেরামত করে না গত 7 বছর ধরে, বিভিন্ন জায়গার মধ্যে লিক হচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে। এইটা আর হচ্ছে আইন শৃঙ্খলার কথা তো বলাই হলো এখানে, কিন্তু আইন শৃঙ্খলা কদিন আগে আমরা মিছিল করেছি, মহিলাদের উপরে যে নিপীড়ন হচ্ছে, নির্যাতন হচ্ছে, সেই মহিলা একজনকে এইভাবে মার্ডার করেছে। কি বিচার পাচ্ছে সমাজ? প্রশাসন কোথায়? পুলিশ প্রশাসন কোথায়? আমাদের কষ্ট হচ্ছে এটা, এই হচ্ছে বিষয়। আর হচ্ছে এই যে আগরতলাকে কি বলেছিলেন আগের মুখ্যমন্ত্রী বিজেপির প্রথম এসেই খবরের কাগজে ছবি দিয়ে 1 বছরের মধ্যে আগরতলাকে জলমুক্ত করা হবে। এখন আমরা কি দেখছি, আগরতলার যে প্রধান রাস্তা হরিগঙ্গা বসাক রোড, এটা বলা উচিত হরিগঙ্গা বসাক নদী, হাওড়া নদী ওইখানে, আর এটা হবে হরিগঙ্গা বসাক রিভার। এই রিভার হাওড়া নদীর চাইতে স্রোত বেশি কাউকে, হ্যাঁ, কাটাখাল আরেকটা রিভার, সেটা হয়েছে। এবং এই বিস্তীর্ণ এলাকা, সিটি অফ দ্য স্টেট, কি অবস্থা? সরকার মুখ দেখাবে কি করে? 7.5 বছর তো পার করে দিয়েছে, আর কতদিন লেকচার দেবে? কাজে এই হচ্ছে কথা, আপনারা এটা জনসমক্ষে নিয়ে যাবেন। আমরা জেলা প্রশাসনকে বলেছি আপনারা দ্রুত পদক্ষেপ করুন, সরকারের নজরে নিন। এই ডাবল ইঞ্জিনের গল্প, ট্রিপল ইঞ্জিনের গল্প শুনিয়ে এই রাজ্যের জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না, এই হচ্ছে কথা। আর এটা রাজনীতি না, এটা মানুষের বিপদে আমরা পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব, কর্তব্য মনে করি। আমরা সিপিআইএম, আমরা চিরদিন ছিলাম, এখনো আছে, আগামী দিনেও থাকবো। এটা পলিটিক্স না। পলিটিক্স যদি এগুলি বললে পরে যদি রাজনীতি হয়, এটা 1000 বার 1,00,000 বার করবো আমরা। মানুষের বিপদে দাঁড়িয়ে যদি কথা না বলতে পারি মানুষের জন্য, তাহলে এই রাজনীতির অর্থ কি? এই রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। যারা তারা করে, তারা ভোটের জন্য পলিটিক্স করে, আমরা তা করি না। আমরা মানুষের বিপদে পাশে দাঁড়াই। তার জন্য সেই ছেলেটি বন্যাতে মানে মারা গেছে, সরকারের কাছে দাবি করব তাকে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে সর্বোচ্চ আর্থিক সাহায্য করার জন্য। এবং আর যেখানে যেখানে হত্যাকাণ্ডগুলি হয়েছে মনে হচ্ছে বা মৃত্যু হয়েছে, তারও তদন্ত করে যথাযথ মানে ব্যবস্থা গ্রহণ করা, যেখানে শাস্তিযোগ্য হবে মনে হবে দোষীদের বের করা, শাস্তি দেওয়া। প্রতাপগড় ঋষিপল্লী
বিদ্যাসাগর যুগেন্দ্রনগরে, তারপরে কাটাসের সময় সেখান থেকে তুলে আনে। একটা দুঃখজনক অভিজ্ঞতা। সুভাষ দক্ষিণ জয়নগরের পাশেই উল্টা আমার এলাকা বলে তদন্ত শেষ করবেন। এই জলমগ্ন অবস্থায় মানুষ যখন বিপদগ্রস্ত, তখন গতকাল সকালবেলা আরেকটা অঘটন আমাদের এই সদর মহকুমা এলাকায়, ভয়ানক ঘটনা, আপনারা কভার করেছেন অনেকে। ইন্দ্রনগর এলাকায় এটা সম্ভবত 10 নম্বর ওয়ার্ডের এলাকার অন্তর্গত পড়ে। একজন মহিলা সকালবেলা প্রাতঃ ভ্রমণে বেরিয়েছেন, ফুল তুলেন, মহিলার অভ্যাস আছে। মহিলার থেকে গয়নাগাটি ছিনতাই করে মহিলাকে খুন করে দেওয়া হয়েছে। মহিলার বডি পাওয়া গেছে। 24 ঘন্টা অতিক্রান্ত, 37 ঘন্টা অতিক্রান্ত, এখন অবধি কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আমাদের ওই এলাকার যিনি প্রাক্তন কাউন্সিলর বিদুরুদ্রপাল থেকে শুরু করে নারী নেত্রীরা আজকে এনসিসি থানায় গিয়েছিলেন, এইচডিপিও সাহেবের সাথে কথা বলেছেন, ওসির সাথে কথা বলেছেন, ডেপুটেশন দিয়েছেন। আমরা নিজেরাই পরিবারটাই গেছি। দুটো ছেলে চিৎকার করছে বুক তাপড়ে, মাকে এইভাবে হারালাম আমরা অসহায়ভাবে। কোন আগরতলা এটা? কি আইন শৃঙ্খলা? যারা বলছে আইনের শাসন, যারা ল অ্যান্ড অর্ডারের কথা বলছে, কোথায় গেছে আগরতলা? একজন মহিলা রাস্তায় বেরিয়েছে, তার গয়না ছিনতাই করে তাকে খুন করে দিয়েছে। একদিকে মানুষ বন্যার জলে বিপর্যস্ত, আরেকদিকে হচ্ছে আইন শৃঙ্খলার এই চেহারা। জ্যাকসন গেটে একটা ছেলের বডি পাওয়া গেছে, আজ অব্দি পুলিশের তরফ থেকে কোনো স্পষ্টীকরণ নেই। কার বডি, কোথায়, কিভাবে পড়লো সে জলে, কি ব্যাপার? পুলিশ স্পষ্টীকরণ দেবে না? এটা কি চলছে রাজ্যের মধ্যে? আমরা আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিতে চাই, শাসক দল এইভাবে যদি মনে করে তারা রাজ্য চালাবে, মানুষের জীবন নিয়ে তারা সিনেমিনি খেলছে। আপনাদের কাছে আমরা প্রশ্ন ছুড়লাম, নিশ্চয়ই আমরা মানুষের কাছে যাব, মানুষই হচ্ছে শেষ রাস্তা। আমরা এই বিষয়গুলো নিয়ে মানুষের কাছেও যাব। সবাইকে ধন্যবাদ। একটু শুনেছেন আমাদের জেলা সম্পাদক বলেছেন, আমি খুব সংক্ষেপে আমাদের সদর মহকুমার পরিস্থিতি সম্পর্কে আপনাদের অবহিত করতে চাইছি। আমি এক কথায় বলবো যে আমাদের রাজ্যের যে সরকার, শাসক দল যাদের আমরা বলি, তাদের চেহারা কালকে থেকে পুরো বেআব্রু হয়ে গেছে। বেআব্রু শব্দটা আমি সচেতনভাবে উচ্চারণ করছি কারণ এই সরকারই কিন্তু নোটিশ দিয়েছে আপনাদের মধ্য দিয়ে রাজ্যের মানুষের কাছে যে 29, 30, 31, 1 তারিখ এই সময়গুলো ত্রিপুরা রাজ্যের জন্য লাল সংকেত, কোথাও কমলা সংকেত, নানানভাবে তারা নোটিশ জারি করেছে। তারা জানতো এই অবস্থা রাজ্যে হতে পারে, কিন্তু কোনো আগাম ব্যবস্থা তারা সেখানে গ্রহণ করেনি। আজকে সকাল থেকে বেলা প্রায় 2:30, 3টে অবধি ব্যক্তিগতভাবে আমি এবং সঙ্গে আমাদের আরও বহু বন্ধুদের নিয়ে সদর মহকুমার বিভিন্ন এলাকা ঘুরেছি। আমার তো মনে হচ্ছে আপনাদের সামনে বিস্তারিত বলার কোনো দরকার নেই, এই কারণে যেখানেই ঘুরতে গেছি আপনাদের সাক্ষাৎ পেয়েছি। আপনাদের সাংবাদিক বন্ধুরা ছিলেন কিন্তু কালকে রাত্রির থেকে জলের মধ্যে নেমে আপনারা কভার করেছেন। এখানে দেখতে পাচ্ছি অনেক বন্ধুদের যারা এই কভার করেছেন এবং আপনাদের সেখানে দেখেছি। আমি প্রথমে গিয়েছিলাম আপনাদের এই চন্দ্রপুর এবং দক্ষিণ চন্দ্রপুর, আমাদের মহকুমার একদম রেশম বাংলার সংলগ্ন যে এলাকা। আপনারা লক্ষ্য করেছেন এই এলাকার মধ্যে মানুষের কি দুর্দশা। বাঁধ একটা আছে, এই বর্ষার সময়, বন্যা যখন বর্ষার সময় সেখানে বাঁধ মেরামতির কাজ ধরেছে এবং মেরামতির কারণে এই বাঁধ কেটে এরকম একটা অবস্থা করেছে, এই বাঁধের মধ্যে ফাটল ধরেছে। রাত্রির থেকে এই এলাকার মানুষের ঘুম নেই। তড়িৎ গতিতে তখন প্রশাসনকে যখন বলা হয়েছে, এলাকার মানুষ গিয়ে যখন প্রশাসনের দ্বারস্থ হয়েছে, তখন রাতারাতি সেখানে বালি ফেলার কাজ চলছে, হানা দেওয়ার কাজ চলছে। আমরা লক্ষ্য করেছেন গোটা এলাকার মানুষ উদ্বিগ্ন হয়ে গেছে এই বাঁধের ঘটনায়। দক্ষিণ চন্দ্রপুর থেকে শরণার্থীরা এসছেন, একটা মাত্র বোট, মানুষ চিৎকার করছে, একটা মাত্র বোট দিয়ে এত লোককে উদ্ধার করা যায়? 400-র উপর পরিবার আছে এই পাড়াটার মধ্যে। স্বামী দয়ানন্দ স্কুলে শিবির করেছে, নিজে সেখানে গেছি, এলাকার বিধায়ক গোপাল রায় গেছিলেন, মুখ্যমন্ত্রী ভিজিট করেছেন, মুখ্যমন্ত্রীকে পেয়ে সমস্ত মহিলারা ঘেরাও করেছেন, ধরেছেন ঘিরে, বলছে বাচ্চাদের দুধ পাইনি সকাল থেকে, 1 ফোঁটা খাওয়ার ব্যবস্থা হয়নি। আপনারা কভার করেছেন অনেকেই। মুখ্যমন্ত্রীকে সেখানে যারা শরণার্থী তারা সেখানে বলছে কি দুর্ব্যবস্থার মধ্যে আমরা আছি। এলাকার বিধায়ক থেকে শুরু করে আমরা সিপিএমের দলের কর্মীরা সেখানে গেছি, গিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমাদের বন্ধুরা তড়িৎ গতিতে দুধের ব্যবস্থা করেছে, বিস্কিটের ব্যবস্থা করেছে, কেকের ব্যবস্থা করেছে, করেই বাচ্চাদেরকে ওখানকার মানুষকে দেওয়ার চেষ্টা করেছে। ওখান থেকে গেছি আপনার রাধানগর ব্রিজের গোড়া, একই অবস্থা। বিটারবন, মোল্লাপাড়া, আমাদের ঋষিপাড়া, যেই এলাকাগুলো আছে ভাটি অভয়নগরে, ভয়ানক সংকটের মধ্যে মানুষ আছে। প্রশাসনের কোনো দেখা নেই। কোথায় পৌর পরিষদের কাউন্সিলররা? আপনাদের কাছে বলতে কোনো দ্বিধা নেই, এখানে জেলা সম্পাদক আছেন।
পৌর পরিষদের কাউন্সিলররা, বিজেপির যারা তথাকথিত মণ্ডলের মাতব্বররা, তাদের কোনো দেখা নেই। যখনই আমরা যাচ্ছি, আমরা যাওয়ার পর ওদের টনক নড়ছে, আমরা যাতে না যেতে পারি তার জন্য ব্যারিকেড তৈরি করছে, কোথাও মানে আমাদের স্থানীয় বন্ধুদের যখন আমরা বলছি তোমরা এই মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করো, তারা যখন মানুষের পাশে যাচ্ছে, মণ্ডলের নেতারা তাদেরকে কাজ করতে বাধা দিচ্ছে। এটা আমার অভিজ্ঞতা, আমি অভিজ্ঞতার কথা বলছি। সুতরাং গোটা মহকুমার মধ্যে ওদিকে রাজনগর থেকে শুরু করে এই যে পিসি ইটভাট্টা আপনার এই শ্মশান পর্যন্ত সেখানে জলমগ্ন হয়ে আছে, ভয়ানক পরিস্থিতি। আমার বক্তব্য হচ্ছে, অনেকেই বলছে যে আমরা এই সময় দুর্যোগের সময় কেন সমালোচনা করছি, দুর্যোগের সময় কেন আমরা রাজনীতি করছি। আমি একদম বলছি, দুর্যোগের সময় আমরা যদি রাজনীতি করতাম তাহলে সকাল থেকে আমাদের কর্মীদের এই দুর্গত মানুষকে উদ্ধার করার জন্য, তাদের পাশে থাকার জন্য আমরা হুলিয়াজারি করতাম না, তাদেরকে নির্দেশ দিতাম না, তাদেরকে আবদার করতাম না তাদের কাছে। আমরা রাজনীতি করতে চাইছি। আপনাদের মনে থাকবে 2017 সালে পরপর দুবার বন্যা হয়েছে, আমার মনে আছে। এখানে রতনদা আছে, এখানে অন্য কম বন্ধুরা আছে। সুনীল দেওধর থেকে শুরু করে বিপ্লব বাবুরা রাস্তা অবরোধ করেছেন বন্যার সময়। এই বনমালীপুরের মধ্যে 21 নম্বর ওয়ার্ড, আজকে দেখছি কোথায় আছেন বিপ্লব বাবু আমি জানি না, রাজ্যের বাইরে আছেন। উনি জলগ্রস্ত মানুষের জন্য রাজ্যের বাইরের থেকে বিবৃতি দিচ্ছেন। এই বনমালীপুরে গিয়ে বলেছিলেন যে আমি মুখ্যমন্ত্রী হয়েছি, বন্যা আগামীবার থেকে আর বন্যা হবে না। আজকে এই পাগলা দেবদা বড় স্ট্যান্ডের বাড়ির কাছে 21 নম্বর ওয়ার্ড দেখেছেন আপনারা অবস্থা, মানুষ পানীয় জল সংগ্রহ করতে পারছে না। আমাদেরকে টেলিফোন করে বলছে এক বোতল জলের ব্যবস্থা করে দিন আমাদেরকে। এই হচ্ছে গোটা মহকুমার অবস্থা। আমি যেটা বলছিলাম, যে কথা বলে ইতি টানতে চাইছি, আপনাদের এখন ব্যস্ত সময়, আপনারা সমস্ত ঘটনা কভার করছেন, আপনাদের ডেকে আমরা আটকে রাখতে চাইছি না। কিন্তু আমি যেটা বলতে চাইছি আপনাদের কাছে, ওরা যারা প্রশাসনের বলছে আমরা ট্রিপল ইঞ্জিন, আমাদের দিল্লির থেকে কলসি কলসি টাকা আসছে, টাকার কোনো অভাব নেই, যারা বলছে যে আমাদের স্মার্ট সিটি, সুপার স্মার্ট সিটি, আমাদের আগরতলা শহরকে আমরা রাঙিয়ে দেব, এক একজন মন্ত্রী, এক একজন নেতার সাংবাদিক সম্মেলন শুনলে মনে হয় শুনতেই থাকি, এরকম যখন অবস্থা, তখন বাস্তব চিত্র হচ্ছে দুদিনের বৃষ্টিতে আগরতলা শহরের এই চেহারা। আমাদের আপত্তিটা হচ্ছে এই জায়গায়, যখন আপনারা প্রচার করবেন, ফ্লেক্স লাগাবেন, পোস্টার ছাটাবেন, বক্তৃতা করবেন, সাংবাদিক সম্মেলনে কথা বলবেন, একবার বাস্তব চেহারাটার দিকে আপনারা তাকান। এই দুটো বাস্তব চেহারা আপনারা যদি তুলে ধরেন, তাহলে মানুষের কাছে সবটা পরিষ্কার হবে। তাই আমরা বলবো, আপনি জেলা সম্পাদক বলেছেন আমরা নির্দিষ্ট কিছু দাবি সনদ ঠিক করেছি, ডিএম এর নজরে দিয়েছি, সেগুলো সম্পর্কে বলবেন। আমরা বলবো অবিলম্বে সমস্ত দুর্বৃত্তপনা বন্ধ করে, সমস্ত রকম রাজনীতির ভেদাভেদের ঊর্ধ্বে উঠে আপনার শাসক গোষ্ঠী বা শাসক দল বা সরকার মানুষের পাশে দাঁড়ান। এই কারণে আমরা আপনাদের ডেকেছি। আবারও আপনাদের বলবো, আপনারা অনেক কিছু সকাল থেকে তুলে ধরেছেন, এই ঘটনাগুলো আপনারা তুলে ধরে এই যে সরকারের যে চেহারা বেআব্র হয়েছে, এই বেআব্র চেহারাটা মানুষের কাছে তুলতে আপনারা ভূমিকা নিন। আমরা মানুষের পাশে থাকবো। এই সম্পর্কে নদীর ওপারে আমাদের ডুকলি মহকুমা, যেটাকে আমরা বলা হয় পার্টিগত হবে, এখানে বিশেষ করে এই হাওড়া নদীর যে কিনারে যে এলাকাটা, বিশেষ করে 13 প্রতাপগড় বিধানসভা কেন্দ্র, হ্যাঁ, প্রচণ্ডভাবে সেখানে মানুষ এই জলে সেখানে মানে সমস্যার মধ্যে পড়েছে। আমাদের আড়ালিয়া এলাকা, যোগনগর এলাকা এবং প্রতাপগড় এলাকা, নদীর কাছাকাছি যাদের বাড়ি তারাই বেশি করে অ্যাফেক্টেড। আড়ালিয়াতেও প্রচুর মানুষ, বিশেষ করে আড়ালিয়া আমাদের যেটা ঋষিপাড়া বলা হয়, পঞ্চবটি বাজার তার সংলগ্ন যে এলাকা, সেখানে মানুষ ওই আড়ালিয়াতে যে ঋষিপাড়া সংলগ্ন যে স্কুলটা আছে, এই স্কুলে তারা গিয়েছে, শিবিরে আশ্রয় নিয়েছে। এদিকে যুবনগর ওই কাটাসলা এলাকা, যেটাকে বলে নদীর একবারে কাছের যে এলাকা, সেখানেও তারা বিনে মাধ্যমিক স্কুলে প্রায় 150 মানুষ সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে। এবং এই প্রতাপগড় ব্রিজ সংলগ্ন যে এলাকাটা, প্রতাপগড় ওইটাও ঋষিপাড়া প্রতাপগড়, সেখানে প্রায় 2500-এর উপর মানুষ, 2500। প্রতাপগড় স্কুল, কাছাকাছি যে ICDS সেন্টার, একটা ক্লাব, এই জায়গাতে মানুষগুলি আশ্রয় নিয়েছে। মানে মানুষ সংকুলন হচ্ছে না, এই অবস্থার মধ্যে মানুষ আছে। গতকালকে থেকে আছে, গতকাল সন্ধ্যার পরে থেকে গিয়েছে, এখন পর্যন্ত মানুষগুলি আছে। বন্যা হয়েছে ঠিক আছে, কিন্তু আমরা লক্ষ্য করছি যেভাবে সরকারের দিক থেকে এই মানুষের খাবার, বিশেষ করে শিশুদের জন্য, তাদের জন্য দুধ, বিস্কিট ইত্যাদি খাবার, বন্যদের জন্য খাবার একেবারে অপ্রতুল, মানে যত সামান্য সেখানে দেওয়া হচ্ছে না। এটা আমরা বলছি না, কারণ এই সময়টাতে একটু বলার কথা, কিন্তু আমরা লক্ষ্য করছি যে মানুষ সেখানে, মানে একজন মানুষ তার যতটুকু তার খাবার দরকার মিনিমাম, যেটা আমরা বলছি সব কিছু দেওয়া যাবে না, তারপরও শিশুদের খাবার ইত্যাদি। পানীয় জলের সমস্যা রয়েছে, পানীয় জলের সেভাবে ব্যবস্থা করা হচ্ছে না, মানুষ সেখানে হাহাকার করছে।
যে সমস্ত শিবিরগুলো আমরা ঘুরেছি, আমরা দেখেছি মানুষ এই সমস্ত কথাবার্তা বলছে। কাজে আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা কর্মকর্তা রয়েছে বা প্রশাসন রয়েছে তাদের কাছে আমরা বলবো যে অতি সত্বর